রাজনীতিতে যেমন সমাজের অন্য সব ক্ষেত্রেও তেমনি ভালো নেতৃত্বের অভাব দীর্ঘকাল যাবৎ আমরা অনুভব করে আসছি। সামাজিক জীবনে ক্রমাগত আমরা উপলব্ধি করে চলছি যে খারাপ নেতৃত্বের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, নেতৃত্বের কারণে আমরা বিপদগামী। ক্রমেই আমরা বেশি করে বুঝতে পারছি যে ভালো নেতৃত্বের অভাবে এবং খারাপ নেতৃত্বের পরিচালনায় আমরা অপব্যবস্থার মধ্যে আছি। আমাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক উন্নতির সম্ভাবনা ব্যাহত হয়ে চলেছে। দেশের অধিকাংশ মানুষের দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব ও ভিক্ষাবৃত্তির অবসান ঘটছে না। রাষ্ট্রের পরনির্ভরতা বেড়ে চলেছে। ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, শিক্ষা ব্যবস্থা বিনষ্ট হচ্ছে। সামগ্রিকভাবে এই ভূখণ্ডে মানব জীবনের দুর্দশা বাড়ছে। আমরা দেখছি ব্রিটিশ শাসনোত্তর প্রায় 4 দশক ধরেই এদেশে সমাজের সকল স্তরে দোর্দণ্ড প্রতাপে কর্তৃত্ব করে চলছে একটির পর একটি অশুভ শক্তি। কোথাও কোনো ভালো নেতৃত্ব গড়ে তোলা যাচ্ছে না। রাজনৈতিক আন্দোলনে নেতৃত্বের দিকে তাকালে বর্তমান অবস্থাটাকে মোটেই আশাপ্রদ মনে হয় না। সব দল, সব নেতা প্রতিদিন কেবল গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু কোনো দলের ভেতরেই গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতন্ত্রের অনুশীলন খুঁজে পাওয়া যায় না। গণতন্ত্রের সমস্যাবলীকে বুঝবার চেষ্টাও নেই। রাজনীতি এদেশে ক্ষমতা রক্ষার এবং ক্ষমতা দখলের লড়াই মাত্র। প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? ভালো নেতৃত্ব এদেশে গড়ে তোলা যাচ্ছে না কেন? কি করে ভবিষ্যতে ভালো নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে? এসব প্রশ্নের জবাব পেতে হলে কেবল আর্থ, সামাজিক, রাষ্ট্রিক ব্যবস্থাসমূহের দিকে দৃষ্টি একান্তভাবে নিবদ্ধ না রেখে মানুষের ক্রমাগত মনোজগতের ক্রিয়াকলাপের ও স্নায়ুমণ্ডলীর আচরণের দিকেও আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে। মানুষের আচরণের বৈশিষ্ট্যকে বুঝতে চেষ্টা করলে আমরা বুঝতে পারব নেতৃত্বাভিলাষীদের নেতৃত্ব অর্জনের তৎপরতার প্রকৃতি কী এবং নেতৃত্ব সৃষ্টিতে জনসাধারণের মনোভাব কেমন ও দায়িত্ব কতখানি। তাতে আমাদের জাতির ভালো নেতৃত্ব সৃষ্টিতে ব্যর্থতার কারণ ও সাফল্যের উপায় সম্পর্কেও আমাদের চিন্তা বিকশিত হবে। নেতৃত্বের সমস্যার কথা স্মরণে রেখে মানুষের আচরণ লক্ষ্য করলে একদিকে দেখা যায় মানুষের মধ্যে বিভিন্ন মাত্রায় নেতৃত্বের অভিলাষ, কর্তৃত্বকামী, আধিপত্যবাদী, আভিজাত্যবাদী, স্বৈরাচারী ও শোষণমূলক কামনা বাসনা ও আশা আকাঙ্ক্ষা আছে। সম্পত্তি, ক্ষমতা ও খ্যাতির অধিকারী যারা, কায়েমি স্বার্থের প্রতিনিধি যারা, তাদের আচরণেই এই কামনা বাসনার ও আশা আকাঙ্ক্ষার প্রবল উপস্থিতি সহজে লক্ষ্য করা যায়। তবে তারা তাদের প্রকৃত কামনা বাসনা ও আশা আকাঙ্ক্ষাকে সরলভাবে প্রকাশ করে না। অধিকাংশ সময় মানব কল্যাণ, জনহিত, সমাজসেবা ইত্যাদি কথার আবরণে ঢেকে প্রতারক রূপ দিয়ে প্রকাশ করে। স্বার্থ হাসিলের কিংবা কার্যসিদ্ধির জন্য ভালো ভালো কথার এই আবরণ গ্রহণের দরকার হয়। বার্ট্রান্ড রাসেল লিখেছেন, আদর্শ পরায়ণতার নামে যা চলছে তার অধিকাংশই হয় ছদ্ম ঘৃণা, না হয় ছদ্ম ক্ষমতানুরাগ। বিপুল জনসাধারণকে যখন আপনারা কোনো আদর্শের নামে আন্দোলিত হতে দেখেন, তখন আপনাদের কর্তব্য একটু গভীরে দৃষ্টি দিয়ে নিজেদের অন্তরকে জিজ্ঞেস করা, তাদের প্রেরণার পেছনে ক্রিয়াশীল প্রকৃত কারণটি কী? মহত্বের এতই আকর্ষণ যে তার মুখোশ দেখলেই মানুষ তার পেছনে ধাবিত হয়। মানবীয় সমস্যার জটিলতাকে বুঝতে হলে মানুষের আচরণের প্রকাশরূপ ও মর্মবস্তু ঘটিত পার্থক্যকে পরিপূর্ণ গুরুত্বের সঙ্গে বিবেচনায় ধরতে হবে। সেই সঙ্গে লক্ষ্য করতে হবে ব্যক্তি মানুষের আচরণ কিভাবে সমাজ, সম্প্রদায়, সংস্থা, প্রতিষ্ঠান, দল, জাতি, রাষ্ট্র ইত্যাদি চরিত্র নির্ধারণ করে। সম্পত্তি, ক্ষমতা ও খ্যাতির অধিকার থেকে যারা কম বেশি বঞ্চিত, যাদের সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, স্বৈরাচার, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতে দেখা যায়, তাদের চেতনাও কি পূর্বোক্ত কামনা বাসনা ও আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত? বাংলাদেশে এমন তো অহরহ দেখা যায় যে বিরোধী দলের লোক সরকারি দলে চলে যায়, শ্রমিক নেতা গোপনে কিংবা কৌশলে মালিকের কিংবা সরকারের পক্ষে কাজ করে। প্রগতিশীল বলে আত্মপরিচয় দানকারী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী ব্যবসাগত, ক্ষমতাগত, চাকরিগত কিংবা খ্যাতি প্রতিপত্তিগত সুযোগ সুবিধা পাওয়ার জন্য দল বদলায়, মত বদলায়, ভূমিকা বদলায়, কণ্ঠস্বর বদলায়। তাছাড়া আছে দল ভাঙাভাঙি ও ষড়যন্ত্র। এই দল মত বদল, দলাদলি চক্রান্ত, ষড়যন্ত্র ও দল ভাঙাভাঙির পেছনেও প্রায়শই পূর্বোক্ত কামনা বাসনা ও তাড়না প্রেষণা ক্রিয়াশীল থাকে। পূর্বোক্ত আচরণসমূহ ধর্মপন্থী ও গণতন্ত্রীদের মধ্যে যতটা দেখা যায়, সমাজতন্ত্রী ও মার্ক্সবাদীদের মধ্যে তার চেয়ে কম দেখা যায় না।
দল বদলকারী, দলভঙ্গকারী, সুবিধাবাদী ও প্রবঞ্চনাকারীদের ছাড়াও যারা সাধারণ মেহনতি মানুষ, ক্ষেতমজুর, শিল্পশ্রমিক, কুলি, কামিন, বাসার চাকর, রিকশা চালক, রাজমিস্ত্রি, পানের দোকানওয়ালা, মিন্তি, মুচি, মেথর, এমনকি পতিতা, তাদের অন্তরেও যে প্রভুত্ববাদী, স্বৈরাচারী, আধিপত্যবাদী, আভিজাত্যবাদী, শোষণমূলক, প্রতারণামূলক কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা ও অভিলাষ সুপ্ত থাকে না, এমন কথা কি নিঃসন্দেহে বলা যায়? সম্পত্তি ও ক্ষমতা লাভ করলে কেমন আচরণ করবে তারা? খ্যাতি লাভ করলে তারা কি উদ্ধত হয়ে উঠবে না? তোয়াজ তোষামদে তারা কি বিগলিত হবে না? গরিব যখন ধনী হয়, বিরোধী দলের নেতারা যখন ক্ষমতা দখল করে, তখন তারা সাধারণত কেমন আচরণ করে? নেতৃত্বের সমস্যার স্বরূপ বোঝার জন্য মানুষের আচরণ লক্ষ্য করলে অপরদিকে দেখা যায় একই মানুষের মধ্যে আবার ন্যায়, অন্যায়, উচিত, অনুচিত, সুন্দর, কুৎসিত ইত্যাদির বোধ আছে। সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, ভুল, শুদ্ধ, সম্ভব, অসম্ভব, কর্তব্য, অকর্তব্য, শ্রেয়, প্রেয়, ভালো, মন্দ ইত্যাদি নির্ণয়ের বিচারশক্তির আছে। স্নেহ, প্রেম, শ্রদ্ধা, সহানুভূতি, সমবেদনা, করুণা ও বিবেক আছে, এবং বিবেকের নির্দেশ অনুযায়ী ভালো জীবনযাপনের আন্তরিক তাড়নাও আছে। মানুষের সত্তায় খারাপের পাশাপাশি ভালোও আছে। সবাই একরকম নন। সর্বজনীন কল্যাণের কথা ভাবেন এমন মানুষও আছেন। বিবেক, বিচারশক্তি ও সহানুভূতির উপস্থিতি সমাজের নিম্ন স্তরের লোকদের মধ্যে সহজে লক্ষ্য করা যায়। তবে সমাজের উচ্চ শ্রেণীর লোকদের মধ্যে এসবের অস্তিত্ব নেই এ কথা বলা যায় না। বিবেক, বিচারশক্তি, সহানুভূতি, সমবেদনা ও স্নেহ, মমতা, প্রেম শ্রেণীর গণ্ডিতে একান্তভাবে সীমাবদ্ধ এ কথা সত্য নয়। বুর্জোয়াদের স্বভাব ও আচরণ আর প্রলেতারিয়েতদের স্বভাব ও আচরণ শতকরা 100% ভিন্নধর্মী, এবং তাদের মধ্যে কিছুই সাধারণ নেই এ সিদ্ধান্ত মোটেই সত্য নয়। আর পৃথিবীতে এমন মানুষও হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে মহত্তর গুণাবলীর সম্পূর্ণ অনুপস্থিত, কিংবা যার মধ্যে কদর্য প্রবণতা একেবারেই নেই। আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ, একই মানুষের চেতনায় ভালো ও মন্দ, সুন্দর ও কুৎসিত, ন্যায় ও অন্যায়, সঙ্গত ও অসঙ্গত উভয় প্রকার প্রবণতা দ্বন্দ্বরত থাকে। মানব স্বভাব শোধনীয়। ভালো জীবনযাপনের জন্য ব্যক্তিজীবনের ও সমাজের কদর্য প্রবণতাগুলোকে দমন করে মহৎ প্রবণতাগুলোর বিকাশ ঘটাতে হয়। সমাজে, বিশেষ করে রাজনীতিতে ভালো প্রবণতার প্রতিষ্ঠা ও বিকাশের জন্য ভালো নেতৃত্ব অপরিহার্য। রাজনৈতিক দলের ভেতরে সম্মিলিত অনুশীলন খুবই দরকার। তার দ্বারা দলের রাজনৈতিক চরিত্র উন্নত করা যায়। মানুষের সঙ্গে মানুষের স্বার্থের সংঘাত মানবীয় সমস্যাকে জটিলতর করে। কোনো জনসমষ্টিতে নেতৃত্বের সমস্যাও জটিল রূপ ধারণ করে এই কারণে যে একই সময়ে নেতৃত্ব দখলের জন্য বহু লোক প্রকাশ্যে ও গোপনে প্রতিদ্বন্দ্বিতা করে। অনেকে নেতৃত্বকে উপলব্ধি করে অন্যায়ের উপর কর্তৃত্ব করার সুযোগ রূপে, এবং তারা নেতৃত্ব দখল করতে চায় হীন স্বার্থে। অনেকে নেতৃত্বকে উপলব্ধি করে সর্বজনীন কল্যাণ সাধনের উপায় রূপে, এবং নেতৃত্ব লাভ করতে চায় মহৎ উদ্দেশ্য সফল করার জন্য। তাদের ব্যক্তিগত স্বার্থ সকলের সঙ্গে যৌথ স্বার্থেরই অন্তর্গত থাকে, তার বাইরে যায় না। জনসাধারণকে এসব বুঝতে হয়। প্রত্যেক জনসমষ্টিতেই অধিকাংশ মানুষ থাকে অনুসারীর ভূমিকায়। কে বা কারা নেতা হবেন, নেতাদের চরিত্র কেমন হবে, তা অনেকাংশে নির্ধারিত হয় এই অনুসারীদের দ্বারা। নেতৃত্ব গঠনে অনুসারীরাও কাজ করে, কেউ হীন স্বার্থে, কেউ মহৎ স্বার্থে। তার ফলে ভালো নেতৃত্ব সৃষ্টির সমস্যা আরও জটিল হয়। নেতৃত্ব অর্জনে ও নেতৃত্ব সৃষ্টিতে একজন ধনী লোক যে ভূমিকা পালন করতে পারে, একজন গরিব লোক সাধারণত তা পারে না। তার ফলে সমস্যা অধিক থেকে অধিকতর জটিল হয়। অনুসারীরা এবং জনসাধারণ নেতৃত্ব সৃষ্টিতে ভালো ভূমিকা পালন করলেই কোনো জনসমষ্টিতে ভালো নেতৃত্ব সৃষ্টি হতে পারে। ভালো নেতৃত্ব আকাশ থেকে নাজিল হয় না, সৃষ্টি করতে হয়। এই সৃষ্টি প্রক্রিয়ায় যিনি নেতা হন, তার যেমন ভূমিকা থাকে, তেমনি ভূমিকা থাকে অনুসারীদের ও জনসাধারণেরও। তবে দলের ভেতরে সম্মিলিত চেষ্টার মাধ্যমে ব্যক্তিগত ও দলগত চরিত্র উন্নত করার চেষ্টা করলে তাতে সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে। সমাজের উচ্চ, মধ্য ও নিম্ন
সকল শ্রেণীর মানুষের মধ্যেই বিভিন্ন মাত্রায় মহৎ ও কদর্য উভয় প্রকার বৃত্তি, প্রবৃত্তি, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ও তাড়না, প্রেষণার উপস্থিতি লক্ষ্য করা যায়। সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় ঘটনা প্রবাহ, সংগঠন, সংস্থা, সংসদ, প্রতিষ্ঠান, আইন, কানুন, সম্পত্তির মালিকানার ধরন ইত্যাদি সকল মানবীয় ব্যাপারেই সমাজের সর্বস্তরের মানুষের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তাড়না, প্রেষণা এবং আর্থসামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের বিভিন্ন শ্রেণীর ও অবস্থানের মানুষের বিভিন্ন রকম আর্থিক সামর্থ্যের আর বিপরীতধর্মী কামনা, বাসনার, আশা, আকাঙ্ক্ষার ও তাড়না, প্রেষণার বিভিন্ন মাত্রিক ভারসাম্যের উপরে নির্ভর করে সমাজের সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, প্রথা, পদ্ধতি, উৎপাদন যন্ত্রের মালিকানার ধরন ও আইন কানুনের রূপ এবং তাদের শক্তি ও দুর্বলতা, স্থিতি ও গতি। কোনো সমাজের নেতৃত্বকারী, নেতৃত্বাভিলাষী ও নেতৃত্বানুসারী সকল পক্ষের লোকের বৈষয়িক সামর্থ্যের ও আচরণের মোট বৈশিষ্ট্যের দ্বারাই নির্ধারিত হয় সেই সমাজের রূপ ও প্রকৃতি। আর্থসামাজিক, রাষ্ট্রিক ঘটনাপ্রবাহের সঙ্গে মনোজগতের ঘটনাপ্রবাহকে মিলিয়ে দেখতে পারলেই মানবীয় সমস্যাসমূহকে সম্পূর্ণরূপে দেখা সম্ভব হয়। আর মনোজগতের ব্যাপারসমূহকে পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে আর্থসামাজিক, রাষ্ট্রিক ঘটনাপ্রবাহকে বিচার করলে সে বিচার সামাজিক সমস্যাবলীর সমাধানে সামান্যই কাজে লাগে। মনে রাখতে হবে, মনোজগৎ আর্থ, সামাজিক, রাষ্ট্রিক জগৎ থেকে বিচ্ছিন্ন নয়। মনকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না। আরও মনে রাখতে হবে, সাধারণ মানুষ যেসব কামনা, বাসনা ও আশা, আকাঙ্ক্ষা দ্বারা তাড়িত ও পীড়িত, সেগুলো গণ আন্দোলনে নেতৃত্বকারী ধর্মপন্থী, গণতন্ত্রী, সমাজতন্ত্রী ও মার্ক্সবাদী লোকদের মধ্যেও আছে। কোনো মতবাদে দীক্ষা নিলেই কিংবা কোনো দলে যোগ দিলেই কিংবা কোনো দলের নেতা হলেই রাতারাতি মানুষের চরিত্র বদলে যায় না। কোনো সমাজের আর্থসামাজিক, রাষ্ট্রিক সমস্যাবলী সমাধানের পরিকল্পনা প্রণয়ন যতটা কঠিন, তারও চেয়ে বেশি কঠিন সেই সমাজের নেতৃত্বের সমস্যা সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আর তার চেয়েও অনেক বেশি কঠিন মানুষের আশা, আকাঙ্ক্ষা ও বৃত্তি, প্রবৃত্তির বিরোধের ফলে সৃষ্ট সমস্যার সমাধান। আমাদের দেশে এসব সম্পর্কে কোনো বিবেচনাই দেখা যায় না। মানুষের, ব্যক্তির ও সমষ্টির আচরণকে শুভকর লক্ষ্যে পরিচালনা করার শক্তি তার নিজের ও তার পরিবেশের মধ্যেই অন্তর্নিহিত থাকে। কোনো সমাজে নেতৃত্বকারী, নেতৃত্বাভিলাষী ও নেতৃত্বানুসারী লোকেরা কিভাবে নিজেদের সেই শক্তিকে কাজে লাগায়, তার উপরে নির্ভর করে সেই সমাজের ভালো মন্দ, উন্নতি, অবনতি, মঙ্গল, অমঙ্গল। যে সমাজে, যে রাষ্ট্রে, যে পৃথিবীতে আমরা বাস করছি, তাতেও অন্যায়, অবিচার আছে, শোষণ, পীড়ন, প্রতারণা আছে, অনুচিত বিধি ব্যবস্থা আছে, সম্পদের অধিকারে অনুচিত বৈষম্য আছে, অকল্যাণকর রীতি, নীতি, প্রথা, পদ্ধতি ও আচার অনুষ্ঠান আছে। এগুলোর মূলে আছে কতিপয় মানবীয় তাড়না, প্রেষণা, কামনা, বাসনা ও আশা, আকাঙ্ক্ষার শক্তির ভারসাম্য। যে ভারসাম্য দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে। এ ভারসাম্য নির্দ্বন্দ্ব, নিরঙ্কুশ কিংবা শাশ্বত নয়, পরিবর্তনীয়, শোধনীয়, মানবীয় ইচ্ছা, অনিচ্ছা ও কর্মসাপেক্ষ। সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর প্রবলতর অংশের কোনো না কোনো প্রকার সমর্থন বা স্বীকৃতি আছে বলেই এগুলো দাঁড়িয়ে আছে। এ সমর্থনে বা স্বীকৃতিতে পরিবর্তন ঘটলেই এগুলো আর অটল থাকতে পারে না। শোষণ, পীড়ন, প্রতারণা ও স্বৈরাচারের বিপরীতে আছে মুক্তির সংগ্রাম এবং সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধ, প্রগতিশীল, সুন্দর জীবন ও সমাজ প্রতিষ্ঠার প্রয়াস। তার জন্য সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের প্রয়োজনীয় পরিবর্তনকে হিসাবে ধরা হয়। এ সংগ্রামের ও প্রয়াসেরও সুদীর্ঘ ইতিহাস আছে। মুক্তির ও উন্নতির সংগ্রামে চালক শক্তিরূপে কাজ করছে কতিপয় মানবীয় তাড়না, প্রেষণা, কামনা, বাসনা ও আশা, আকাঙ্ক্ষা। সমাজের কোনো পক্ষেরই সকল লোকের কামনা, বাসনা ও আশা, আকাঙ্ক্ষা অবিমিশ্র বা নির্ভেজাল রূপে শ্রেণীসম্মত বা আদর্শসম্মত হয় না। প্রকাশরূপকে ভেদ করে, দৃশ্যমান ঘটনাবলীকে অতিক্রম করে যতই আমরা মানবীয় ব্যাপারসমূহের মর্মসন্ধান করতে অগ্রসর হই, ততই দেখতে পাই মনোজগতের সমস্যাবলী সভ্যতা, সংস্কৃতি ও প্রগতির যাত্রাপথকে কিভাবে বিপদসংকুল, বিঘ্নসংকুল করে নির্ধারণ করে। মনোজগৎ ও বস্তুজগৎ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত।
মনোজগতের অবস্থাকে বিবেচনায় না ধরে বৃত্তি প্রবৃত্তির কামনা বাসনার ও আশা আকাঙ্ক্ষার পরিচয় না নিয়ে স্নায়ুমণ্ডলের ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য বিচার না করে আর্থসামাজিক রাষ্ট্রিক সমস্যাবলীর শুধু প্রকাশরূপকে আশ্রয় করে সমাধান খুঁজলে কখনো কোনো কার্যকর দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যায় না। আমাদের দেশের গত অর্ধ শতাব্দীর ঘটনা বলেই তার প্রকৃষ্ট প্রমাণ। কল্যাণবাদী নীতিবিজ্ঞানীরা চেষ্টা করেন মানবীয় চেতনার ও প্রবণতার স্বরূপ ও বৈশিষ্ট্য জেনে মানবসমাজে মহত্তর মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে। সভ্যতার বিকাশের জন্য, আর্থ সামাজিক রাষ্ট্রিক উন্নতির জন্য, বস্তুগত ও ভাবগত সম্পদ সৃষ্টির জন্য সমাজে নৈতিক সচেতনতা ও নৈতিক অনুশীলনের প্রয়োজন হয়। ন্যায় স্বার্থ ও অন্যায় স্বার্থের পার্থক্য নির্ণয় করে ন্যায় স্বার্থকে প্রতিষ্ঠা করার ও অন্যায় স্বার্থকে প্রতিহত করার চেষ্টা করতে হয়। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রী, সমাজতন্ত্রী ও মার্ক্সবাদী বলে পরিচিত মহলসমূহে নীতিবিজ্ঞানের ও নৈতিক প্রশ্নের প্রতি কৌতূহল দেখা যায় না এবং তাদের কার্যকলাপ প্রায়ই তাদের ঘোষিত বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এ ধারার কার্যকলাপের দ্বারা ক্রমাগত ভুল করা কিংবা প্রতারণা করা সম্ভব। প্রগতি কি সম্ভব? প্রগতিশীল সাংগঠনিক কার্যকলাপে কোনো রকম নৈতিক বিবেচনাই কি বাঞ্ছনীয় নয়? আমি ধর্মীয় নৈতিক বিচারের কথা বলছি না, সংস্কারমুক্ত, যুক্তিনির্ভর, বিবেক নির্ভর, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির ও তার সঙ্গে সম্পর্কিত নৈতিক বিবেচনার কথা বলছি। ভালো মন্দ, সুন্দর কুৎসিত, ন্যায় অন্যায় ও উচিত অনুচিত বিচারের বিজ্ঞানসম্মত অভীষ্ট নতুন মানদণ্ডের কথা বলছি। প্রগতিশীলদের কি এক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপনের, অনুসন্ধানের, বিচার বিবেচনার প্রয়োজন নেই? নৈতিক অনুসন্ধিৎসা ও অনুশীলন বর্জন করে তাদের চরিত্র উন্নত হবে কিভাবে? দলের অভ্যন্তরে নৈতিক অনুসন্ধিৎসা ও অনুশীলন না থাকলে দলের লোকদের বৃত্তি প্রবৃত্তির, আশা আকাঙ্ক্ষার ও স্বার্থবুদ্ধির পরিশীলন, পরিমার্জন ও সামঞ্জস্য বিধান হবে কিভাবে? দল সংহত ও শক্তিশালী বা হবে কি করে? নৈতিক বিচার পদ্ধতি অবলম্বন না করে তারা দলের জন্য এবং দেশের জন্য ভালো নেতৃত্ব সৃষ্টি করবেন কিভাবে? মনে রাখতে হবে, নৈতিক অনুশীলন কোনো নিরাবলম্ব, বস্তু বহির্ভূত, দেহ নিরপেক্ষ পরিবেশের স্পর্শমুক্ত, সমাজ বহির্ভূত, অলৌকিক ব্যাপার নয়। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বপ্রকার বাস্তব কাজই নৈতিক অনুশীলনের অপরিহার্য অবলম্বন। বলাই বাহুল্য, আমরা যে নৈতিক অনুশীলনের কথা বলছি তা বিজ্ঞানসম্মত, বস্তুবাদ ভিত্তিক, দ্বন্দ্ব দর্শন অনুসারী। এতে কোনো প্রকার অলৌকিক বা অবাস্তব বিষয়ের স্থান নেই। এতে মানুষের অনুসন্ধিৎসার, ভাবান্বেষী স্বভাবও স্বীকৃতি আছে মাত্র। মানুষকে বাঁচতে হয় প্রকৃতির ও অন্য মানুষদের সঙ্গে নির্দিষ্ট সম্পর্ক স্থাপন করে। এ সম্পর্ক স্থাপনে মানুষ তার ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি ও কর্মশক্তি অনুযায়ী সচেতন ভূমিকা পালন করতে পারে। প্রকৃতি ও সমাজ ঐতিহাসিক বিকাশধারার মধ্য দিয়ে চলছে। এই বিকাশধারায় মানুষ নিতান্তই পরিবেশের ও আপন প্রবৃত্তির দাস নয়। সে তার ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি ও শ্রমশক্তি অনুযায়ী প্রকৃতি ও সমাজকে পুনর্গঠন করতে পারে। সেই সঙ্গে আত্মশক্তিকেও ইচ্ছানুযায়ী পরিশীলিত, পরিমার্জিত ও নিপুণ করে তুলতে পারে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য, দৈহিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য এবং সমৃদ্ধিমান জীবনের জন্য মানুষকে প্রতিনিয়ত নানাভাবে সজ্ঞানে প্রকৃতির পরিবর্তন সাধন করতে হয়। মানুষের দ্বারা প্রকৃতির এই পরিবর্তন সাধনের কাজই হল শ্রম। শ্রম মানবজাতির অস্তিত্বের ও বিকাশের স্বাভাবিক, অনিবার্য ও শাশ্বত শর্ত। এই শ্রমের প্রক্রিয়াতেও মানুষের ইচ্ছাশক্তির ভূমিকা থাকে, পছন্দ অপছন্দের ও নির্বাচনের সুযোগ থাকে। শ্রমের দ্বারা মানুষ সচেতনভাবে বৈষয়িক সম্পদ তৈরি করে, আর শ্রমের প্রক্রিয়ার মধ্য দিয়েই মানুষ নিজেও পরিবর্তিত হয়ে চলে। হাজার হাজার বছর ধরে মানুষ প্রকৃতির কাঁচামাল অবলম্বন করে যে বৈষয়িক ও মানসিক সম্পদ গড়ে তুলেছে, শ্রমই তার উৎস। শ্রমকে অভিহিত করা যায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের অন্য নাম বলে। মানুষ নিজেও অবশ্যই প্রকৃতিরই অন্তর্গত। যে ইচ্ছা শক্তির কথা এখানে বলা হলো তা আসলে নির্বাচন করার স্বাধীনতা, পছন্দ অপছন্দের স্বাধীনতা, গ্রহণ বর্জনের স্বাধীনতা, করা না করার স্বাধীনতা। শ্রমের ক্ষেত্রে মানুষ এ স্বাধীনতা প্রয়োগ করতে পারে। শ্রম সংগঠনে বা শ্রম ব্যবস্থাপনায় মানুষ এ স্বাধীনতা প্রয়োগ করতে পারে। আর্থ সামাজিক রাষ্ট্রিক সকল কর্মকাণ্ডেই মানুষ নিজের স্বাধীনতাকে কোনো না কোনোভাবে কাজে লাগাতে পারে।
নৈতিক অনুশীলন হল কার্যক্ষেত্রে মানুষের এই ইচ্ছার স্বাধীনতার স্বরূপ ও প্রকৃতিকে বোঝার, বিকল্প সম্ভাবনাসমূহকে খোঁজ করার, মহত্তম সম্ভাবনাকে নির্ণয় করে তাকে বাস্তবায়িত করার সজ্ঞান, সুচিন্তিত, সতর্ক প্রয়াস। যে নৈতিক অনুশীলনের কথা এখানে আমি বোঝাতে চাইছি তা ধর্মীয় ও আদর্শগত সব রকম কাঠমোল্লাতন্ত্রের ও একদেশদর্শিতার বিরোধী, অন্ধবিশ্বাস ও কেতাবী অনুশীলনের বিরোধী, স্বতঃস্ফূর্ততার, অবিমৃষ্যকারিতার ও অপরিণামদর্শিতারও বিরোধী। আমি যে নৈতিক অনুশীলনের কথা বলতে চাইছি তা সর্বমুখী অনুসন্ধিৎসার ও অনুসন্ধানের, জিজ্ঞাসার ও জানার, বিচার বিবেচনার ও মীমাংসার, বিজ্ঞানসম্মত মহৎ সিদ্ধান্ত গ্রহণের এবং সিদ্ধান্ত অনুযায়ী বস্তু জগৎ ও সমাজ জীবনকে পরিবর্তন করার অভিলাষী। কোনো সমাজে ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত সর্বত্র নৈতিক সচেতনতা ও নৈতিক অনুশীলন বহমান থাকলে সেই সমাজে নেতৃত্বের সমস্যা প্রকট হয় না, শোষণ পীড়নের অবসানের পথও বন্ধ হয় না, সৃষ্টি সম্ভাবনাও তিরোহিত হয় না। আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে এবং অন্য সব ক্ষেত্রেও ভালো নেতৃত্বের অভাব মাঝে মাঝেই আমরা অত্যন্ত তীব্রভাবে অনুভব করি। সংকটের মুহূর্তে প্রায়শই আমরা বলি, নেতৃত্ব দেওয়ার মতো দল কোথায়, চরিত্রবান নেতা কোথায়, দেশের ভালো করতে চায় এমন মানুষ কোথায়, হুজুগ এনেছে কী ফল হবে, যে লঙ্কা যায় সেই রাবণ হয়, সাধারণ মানুষের ভালোর কথা কে ভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মনে হয়েছে কোনো সমাজে মহৎ নেতৃত্ব স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রকাশ করে না, তার জন্য সুদীর্ঘকালের প্রাণান্ত সাধনার ও সংগ্রামের দরকার হয়। সেই সাধনা ও সংগ্রাম নেতৃত্বাভিলাষী ব্যক্তিদের জীবনে যেমন, তেমনি মহৎ নেতৃত্বের আত্মপ্রকাশ আশা করে যে জনগণ, সেই জনগণের জীবনেও দরকার। যে জনগণ যখন যেমন নেতৃত্বের যোগ্য হয়, সেই জনগণ তখন ঠিক সেই রকম নেতৃত্বেরই অধিকারী হয়। নেতাদেরকে জনগণই তৈরি করে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে, সহযোগিতা দিয়ে, অর্থবল, জনবল দিয়ে, স্লোগান দিয়ে, প্রচার দিয়ে, সমালোচনা দিয়ে, নিন্দা প্রশংসা করে, পুরস্কার কিংবা তিরস্কার দিয়ে, তোয়াজ তোষামত দিয়ে, পূজা অর্চনা দিয়ে। সমর্থক ও অনুসারী ছাড়া কেউই নেতা হতে পারে না। আর যে জনগণ সহজে হুজুগে মাতে, সেই জনগণ নিজেদের জন্য কখনো ভালো নেতৃত্ব তৈরি করতে পারে না। কার্যক্ষেত্রে দেখা যায়, নেতাদের চরিত্র নেতারা নিজেরা যতটা অর্জন করেন, ঠিক ততটাই গঠন করে দেয় তাদের অনুসারীরা আর জনসাধারণ। একটা সমাজে একটির পর একটি খারাপ সরকার প্রতিষ্ঠার, বিভিন্ন স্তরে খারাপ নেতৃত্বের আত্মপ্রকাশের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারী কর্তৃপক্ষ সৃষ্টির জন্য কেবল সরকারের নেতৃত্বের ও কর্তৃপক্ষের লোকেরাই দায়ী, এ কথা ঠিক নয়। এর জন্য অনুসারীরা এবং জনসাধারণও দায়ী। সমাজের অভ্যন্তরে ক্রিয়াশীল অস্তিত্বের ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম আর বৃত্তি প্রবৃত্তির ও আশা আকাঙ্ক্ষার সংঘাত কত ভয়াবহ হতে পারে, তার উপলব্ধি সমাজের অভ্যন্তরে যথেষ্ট পরিমাণে দেখা না দিলে সেই সমাজ ভালো নেতৃত্ব সৃষ্টির দিকে এগোতে পারে না। জনসাধারণ ভালো নেতৃত্ব সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে সতর্ক প্রয়াস না চালালে ভালো নেতৃত্বের প্রতিষ্ঠা ঘটতে পারে না। ইতিহাস এ শিক্ষাই দেয়। তাই সব দায়িত্ব শুধু সরকারের ও নেতাদের উপর চাপানো ঠিক নয়। জনসাধারণের মধ্যে যারা যত বিত্তশালী, ক্ষমতাবান, শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন, তাদের দায়িত্ব তত বেশি। আমাদের সমাজের প্রায় সকল কেন্দ্রে নেতাদের চারপাশে চাপ সৃষ্টিকারী বিভিন্ন মহল যেসব পাপচক্র তৈরি করে, সেগুলোর পেছনে কি আমরা সাধারণ মানুষেরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ শক্তি যোগাই না? কেমন করে আমাদেরকে তারা নিজেদের কাছে জিম্মি করে রাখে? আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তির ও আশা আকাঙ্ক্ষার মহৎ দিকগুলোকে বিকশিত করতে ও কুৎসিত দিকগুলোকে দমন করতে এবং চতুষ্পার্শ্বের অন্যায়কে প্রতিহত করতে কতখানি চেষ্টা করি? অন্যায়ের প্রতিবাদ করার সাহস আমাদের থাকে না কেন? নেতারা প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, রাজনৈতিক দল ও রাজনীতিতে সক্রিয় বুদ্ধিজীবীদের গোষ্ঠীসমূহ প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। এসব কথা যতখানি সত্য, ঠিক ততখানি সত্য আমরা সাধারণ মানুষেরা মহৎ নেতৃত্ব সৃষ্টির অনুকূলে আমাদের স্বকীয় ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি ও কর্মশক্তি প্রয়োগ করছি না, প্রয়োগ করার কথা ভাবছিও না। আমরা সম্পূর্ণ উদাসীন থাকছি।
প্রকাশরূপকে ভেদ করে সমস্যার মর্মসন্ধান করছি না। গড্ডল প্রবাহে হাল ছেড়ে দিয়ে আমরা বারবার এমন লোকদেরকে সমাজের ও রাষ্ট্র ব্যবস্থার সর্বস্তরে নেতৃত্বের আসনে বসাচ্ছি কিংবা নেতৃত্ব দখলের সুযোগ দিচ্ছি, যারা আমাদের কেবলই দুর্দশা থেকে গভীরতর দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে। দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে সামরিক বাহিনী থেকে আগত জবরদখলকারী নেতারা আর রাজনৈতিক দলগুলো থেকে আগত ভোটপ্রাপ্ত নেতারা প্রায় একই রকম ভূমিকা পালন করে চলছে। আমরা নিজেরাও নৈতিক অনুশীলনের ও মনুষ্যত্ব সাধনার কথা ভাবছি না। নেতৃত্বাভিলাষীদেরকেও সেই অনুশীলনের পথে চালিত করতে চেষ্টা করছি না। নেতা মনোনয়নের কিংবা নির্বাচনের সময়ে উচ্চস্তরের সম্মানিত বুদ্ধিজীবীদের কথাবার্তা ও মনোভাব লক্ষ্য করলে দেখা যায়, তাদের বিবেচনা অনুযায়ীও নেতা ধূর্ত, চতুর, ভাঁওতাবাজ, মিথ্যাবাদী ও প্রতারক না হলে আজকাল আর কাজ হয় না। এ প্রবণতার বাইরে অন্য কোনো প্রবণতা এদেশে এখনও মাথা তুলতে পারছে না। ধর্মপন্থী, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, মার্ক্সবাদী কোনো ধারাতেই পারছে না। প্রতারক নেতৃত্ব জনসাধারণের ইচ্ছা অনিচ্ছা নিরপেক্ষভাবে আবির্ভূত হচ্ছে না, আমরা সকলে মিলে তৈরি করছি, এবং ইচ্ছা করলে আমরা যে সকলে মিলে মহৎ নেতৃত্বও তৈরি করতে পারি, এ ধারণার সমর্থনে এই বাংলাদেশে এখন খুব কম লোকেরই খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ সমাজের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সকল স্তরেই নেতৃত্ব গঠনের সময় আমরা উপস্থিত অস্থিরতায় বিচলিত হই, গড্ডল প্রবাহে গা ভাসাই, হুজুগে নাচি, অবিমৃষ্যকারিতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিই, ক্ষুদ্র আপাত স্বার্থের জন্য বৃহৎ দীর্ঘস্থায়ী স্বার্থকে জলাঞ্জলি দিই। যে অবস্থা বিরাজ করছে তাতে নেতৃত্বাভিলাষীরাও শুভবুদ্ধি পরিহার করে ধূর্ত, চতুর, প্রতারক ও ভাঁওতাবাজ হওয়ার জন্য চেষ্টা করে কিংবা চেষ্টা করতে বাধ্য হয়। এ অবস্থা গোটা জনগোষ্ঠীর অধোগামিতার লক্ষণ। এসব লক্ষণ আমাদের জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী শিকড় গেড়ে বসেছে। যে সমাজের লোকেরা নিজেরা নিজেদের জন্য নিজেদের মধ্য থেকে ভালো নেতৃত্ব তৈরি করতে পারে না, সে সমাজের উন্নতির উপায় বন্ধ হয়ে যায়। আর্থসামাজিক, রাষ্ট্রিক দিক দিয়ে এবং সাংস্কৃতিক দিক দিয়েও আমাদের সমাজ অধোগামী। এ সমাজের জন্য উন্নয়নশীল কথাটা অন্ধের পদ্মলোচন নামের মতোই ব্যাপার। এ সমাজের জন্য উন্নয়নশীল কথাটা অন্ধের পদ্মলোচন নামের মতোই ব্যাপার। গুলশান, বারিধারা, বনানী, মতিঝিল যে অনুপাতে সমৃদ্ধিশালী হচ্ছে, ঠিক সেই অনুপাতেই বেকার সমস্যা ও গণদারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি, অপরাধ প্রবণতা, সহিংসতা ও অপসংস্কৃতি ব্যাপক হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সামনে জনজীবন দশকের পর দশক ধরে একই রকম অসহায় থাকছে। এ অবস্থায় সমাজের সব স্তরেই নেতৃত্বের সমস্যা সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে সচেতন হওয়া দরকার। আমরা নিজেরা খারাপ লোকদেরকে নেতৃত্ব দখলের সুযোগ করে দেব, হীন স্বার্থান্বেষী বুদ্ধিজীবীদের দুষ্কর্মে সমর্থন দেব, কর্তৃপক্ষের দুর্নীতিতে দোসর হয়ে অন্যায় সুবিধা গ্রহণ করব, চাপ সৃষ্টিকারী গ্রুপ তৈরি করে কর্তৃপক্ষকে খারাপ আইন প্রণয়নে সহায়তা করব এবং আইন ও নীতি লঙ্ঘন করতে বাধ্য করব, আর ভালো নেতৃত্ব ও সুব্যবস্থা আশা করব। এ আমাদের কেমন ধারার আচরণ? সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে উন্নত চরিত্রের মহৎ নেতৃত্ব গড়ে তুলতে এবং নিজেদের স্বভাব উন্নত করতে সচেষ্ট হলেই হয়তো সামাজিক জীবনে একদিন আমরা ভালো নেতৃত্ব সৃষ্টি করতে পারব এবং পতনের প্রক্রিয়া থেকে উত্থানের প্রক্রিয়ায় উত্তীর্ণ হব। বাংলাদেশের সমাজে ভালো নেতৃত্ব গড়ে না ওঠার নানা কারণের মধ্যে একটি প্রধান কারণ হল জনসাধারণের কোনো কোনো অংশের চরিত্রদৈন্য এবং প্রায় সকলের অসতর্কতা, হুজুগপ্রিয়তা, অপরিণামদর্শিতা ও অবিমৃষ্যকারিতা। আমাদের আচরণের এই বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা প্রত্যেকে সচেতন হই, নিজেদের বৃত্তি প্রবৃত্তির ও কামনা বাসনার দ্বান্দ্বিক বৈশিষ্ট্যের প্রকৃতি বুঝতে চেষ্টা করি, মহত্তর মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর ও কদর্য প্রবণতাগুলো দমন করার জন্য যদি আমাদের ব্যক্তিগতভাবে ও সম্মিলিতভাবে সতর্ক ও সচেষ্ট হই, সেই সঙ্গে আমাদের নেতাদেরকেও আমরা ভালো করে তুলতে চেষ্টা করি, তাহলে সমস্যার সমাধান সম্ভবপর হতেও পারে। ভালো নেতৃত্ব সৃষ্টিতে সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব সমান নয়। কোনো কোনো স্তরের, কোনো কোনো অবস্থানের, কোনো কোনো পেশার লোকদের দায়িত্ব অধিক। যাদের দায়িত্ব অধিক তাদের মধ্যেই ঔদাসীন্য ও অনাচার বেশি দেখা যায়। জনসাধারণের দিক থেকে যেমন, নেতৃত্বের দিক থেকেও তেমনি সমস্যাটির বিচার সমান গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনোত্তর গত প্রায় 4 দশক ধরে আমাদের দেশে রাজনীতি ক্ষেত্রে যে সংকট বিরাজ করছে, তার জন্য প্রধানত রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দলগুলো দায়ী।
তারা বারবার জনসাধারণের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেন এবং তার ফলে তারা ক্ষমতায় থাকতে পারেন না। সেনাবাহিনীর লোকদের রাজনীতিতে আসার সুযোগ সৃষ্টি করে দেন। কোনো সরকারের বিরুদ্ধে ঐক্যজোট গঠনের সময় তারা যে ন্যূনতম কর্মসূচি ঘোষণা করেন তার প্রতিও তারা কখনো বিশ্বস্ত থাকেন না। 1954 সালের যুক্তফ্রন্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এদেশে যত ঐক্যজোট গঠিত হয়েছে সেগুলোর পরিণতির দিকে তাকালেই এই বিশ্বাসভঙ্গের বা প্রতিশ্রুতিভঙ্গের ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে। এদেশে ভালো রাজনৈতিক দল ও ভালো নেতৃত্ব গড়ে না ওঠার নানা কারণের মধ্যে একটা বড় কারণ আমার মনে হয় বিপরীতমুখী আদর্শের ঘোষণাদানকারী রাজনৈতিক দলসমূহের এ ধরনের ন্যূনতম কর্মসূচি ভিত্তিক ঐক্যজোট গঠনের ঐতিহ্য। রাজনৈতিক নেতারা ঐক্যজোটের প্রতি যেমন বিশ্বস্ত থাকেন না, তেমনি নিজেদের দলের ঘোষিত আদর্শের প্রতিও বিশ্বস্ত থাকেন না। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে সুবিধা লুটে নেয় দলত্যাগী বিশ্বাসঘাতকেরা। লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি ছাড়া অন্য কোনো নীতিই এখন আর কার্যকর নেই। অনাচ্ছন্ন, মোহমুক্ত, ন্যায়নিষ্ঠ, জনস্বার্থভিত্তিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে যদি এই দেশের রাজনৈতিক দলসমূহের এবং রাজনৈতিক নেতাদের গত অর্ধশতাব্দীর কার্যাবলী ইতিহাস রচনা করা যেত, তাহলে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠত তাদের আদর্শহীনতা, নীতিহীনতা, অস্থিরচিত্ততা, সুবিধাবাদ, স্বৈরাচার, প্রতারণা, ভাঁওতাবাজি, অবিমৃষ্যকারিতা ও বিশ্বাসঘাতকতা। এসব দলের অনুগামী বুদ্ধিজীবীদের বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপের ইতিহাস রচিত হলে তাতেও ফুটে উঠত একই চিত্র। রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু আছে, তবে ব্যতিক্রমগুলোর প্রতি কেউ দৃষ্টি দেয় না। নিজেদের স্বভাব ও আচরণ সম্পর্কে রাজনৈতিক নেতারা ও রাজনীতিতে সক্রিয় বুদ্ধিজীবীরা যদি সতর্ক হন, ভালো নেতৃত্বের গুণাবলী অর্জনের চেষ্টা করেন, চরিত্রে কিছু মহত্ব যোগ করতে প্রয়াসপর হন, তাহলে সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশে প্রত্যেক রাজনৈতিক নেতার ও কর্মীর এবং প্রতিটি সাধারণ মানুষের আজ দুটি ব্যাপার সমস্ত অস্তিত্ব দিয়ে উপলব্ধি করা দরকার। এক, মহৎ নেতৃত্বের গুণাবলী, চরিত্রবল, সর্বজনীন কল্যাণ প্রয়াস, অধ্যবসায়, দূরদর্শিতা, উচ্চাকাঙ্ক্ষা, সাহস, প্রজ্ঞা, শ্রদ্ধাযোগ্য ব্যক্তিত্ব ইত্যাদি জন্মগতভাবে কেউ সঙ্গে নিয়ে আসে না, সাধনা ও সংগ্রাম দ্বারা অর্জন করতে হয়। এবং দুই, কোনো ব্যক্তি নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য প্রাণান্ত সাধনা ও সংগ্রাম করলেও তার সাধনা ও সংগ্রাম জনসমর্থনের অভাবে ব্যর্থ হয়ে যেতে পারে, কারণ মহৎ নেতৃত্বের সফল আত্মপ্রকাশের পেছনে জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। জনগণ নিষ্ক্রিয় থাকলে কিছুই হয় না।